আগামী কয়েক জেনারেশন বাংলাদেশের অবস্থা খারাপ। এটা কিন্তু এই খারাপ থেকে দেশকে রক্ষা করার জন্য দায়িত্ব পড়েছে আমার প্রজন্মের উপরে। কারণ ইতিহাসে এই প্রথম অতি বুইরা জেনারেশনের পরে আমার প্রজন্ম ক্ষমতা এসছে। আমার বন্ধুবান্ধবরা দেশ শাসন করছে। আমাদের প্রজন্ম এরপরেও বেশ প্রজন্ম। কেন জানেন? আমরা কয়েকটি প্রজন্ম দেখেছি। আমরা খুব ছোট্টবেলায় আমাদের দাদা দাদিদেরকে যারা দেখেছি না, তারা ছিলেন ব্রিটিশ আমলের লোক। আমাদের দাদা দাদিরা তারা ব্রিটিশ আমল দেখেছেন। সুতরাং ব্রিটিশ আমলে থাকা মানুষদেরকে আমরা দেখেছি, অর্থাৎ যাদের বয়স 50 থেকে 60 এবং আশেপাশে, আমাদের জেনারেশন। এরপর আমরা দেখেছি পাকিস্তান জেনারেশন, অর্থাৎ যারা কিনা পাকিস্তান আমলে ইয়াং ছিলেন, অর্থাৎ আমাদের বাবার জেনারেশন, শেখ হাসিনা, খালেদা জিয়া, জিয়াউর রহমান, ওনাদের জেনারেশন আমরা দেখেছি। সুতরাং ওনাদের কাছ থেকেও ডাইরেক্টলি শুনেছি ওই আমলগুলোর কথা। এরপর এসছে আমাদের জেনারেশন, অর্থাৎ তাদের সন্তান জেনারেশন। আমরা সেই ছোটোবেলাতে জিয়ার শাসন দেখেছি, পরে এর সাথে শাসনে আমরা আন্দোলন করেছি। তারপর আমরা এই বিভিন্ন প্রজন্ম দেখেছি, যেমন ধরুন যারা কিনা বর্তমানে জেন জেড নামে বা জেন জি নামে পরিচিত, এই জেনারেশনটা আমরা দেখছি। অর্থাৎ আমরা সবচেয়ে বেশি জেনারেশন দেখা জীবিত প্রজন্ম, এবং আমাদের ভিতরে স্বাধীনতা চেতনা সবচেয়ে স্ট্রং আছে। কিন্তু আমাদেরকে ভুল ভাল শিক্ষা দিয়েছে আমাদের আগের প্রজন্ম, অর্থাৎ আমাদের পিতার প্রজন্ম। ভুল ভাল শিক্ষা, কারণ তারা রাজনৈতিক স্বার্থে ইতিহাসকে বিকৃত করেছে আমাদের আগের প্রজন্ম। সেটা আওয়ামী লীগ শাসন বলেন বা আপনি বিএনপি শাসন বলেন, পাঠ্যপুস্তকে একেবারে বায়াসড লেখাপড়া শিখিয়েছে। তাই সত্য উদ্ঘাটনের কোনো রাস্তা ছিল না। তারা ছিল প্রচণ্ড স্বার্থপর জেনারেশন, আমাদের পিতার জেনারেশন। যারা স্বাধীনতা সংগ্রাম করেছে, অর্থাৎ আমাদের পিতার জেনারেশন, কারণ আমরা হয় স্বাধীনতার সময় অত্যন্ত ছোট ছিলাম, তাই আমাদের ইতিহাস জানার উপায় ছিল না। কিন্তু ওনারা স্বাধীনতা যুদ্ধ করেছেন ঠিকই, ওদের জেনারেশন খুব কমই যারা সক্রিয়ভাবে যুদ্ধে ছিলেন, কিন্তু তাদের প্রতি শ্রদ্ধা করতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে, যারা স্বাধীনতা এনেছিলেন তারাও কিন্তু চরম করাপশনে নিয়োজিত হয়েছিলেন। আজকে আপনি জেন জেডের ওদেরকে, এই যে এনসিপি, ওদেরকে আপনি দোষ দেওয়ার আগে এটা মেনে নিতে হবে যে যারা কিনা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, ওই প্রজন্মটা ছিল চরম করাপ্ট প্রজন্ম। ওই দাদাভাই ছাড়া তার আশেপাশের লোকজন, এবং এর ভিতরে রাজ্জাক আঙ্কেল, আব্দুর রাজ্জাক নিউক্লিয়াসের, এবং মতিয়া, এই কয়জন বাদে দেখেন 90% করাপ্ট। যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন করাপ্ট। তোফায়েল আহমেদ চরম করাপ্ট লোক ছিলেন তোফায়েল, রাইট? এরপর আসেন আপনি আসম আব্দুর রব, যে কিনা স্বাধীনতার পতাকা উড়িয়েছেন। চরম করাপ্ট রে ভাই, চরম করাপ্ট লেভেলের লোক। যতই বড় বড় কথা বলুক, এই বয়রা, এখন তো মাফ করুক আল্লাহ, বয়রা, কিন্তু এই লোকটা চরম করাপ্ট। কীভাবে জানি? আরে ভাই, আমার ফ্যামিলি জাহাজ ব্যবসার সঙ্গে জড়িত। এই লোক নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। করাপশন কাকে বলে? তার ব্যবসা বাণিজ্য ইত্যাদি দেখেন না আপনি। তাকে ক্যাশ টাকা দিয়ে যেত। এই করাপ্ট দেশকে ভালোবেসেছিল? মোটেই না। সাজেদা, ওরে বাপ রে বাপ, সাজেদার সন্তানরা ভাই রে ভাই। কারণ এর যে সাজেদার যে ভাগ্নে, একে আমার খুব ক্লোজ ছিল, রানা, এখন লন্ডনে ফার্মাসিস্ট। খোঁজ নিয়ে দেখেন, চরম করাপ্ট এই সাজেদা, বাপ রে বাপ। যাই দিকে তাকান, ইনু, আরে বাইরে ভাই, ইনুর করাপশন নিয়ে কোনো সন্দেহ আছে আপনার? হ্যাঁ, বামপন্থী রাজনীতি করে, শেষ পর্যন্ত চরম করাপ্ট। আসমা আব্দুর রবের আরেক দোস্ত, তারপরে আপনি ওর কথা বলেন না, ওই যে রাশেদ খান মেনন, সারা জীবন বামপন্থী রাজনীতি করে শেষ পর্যন্ত চরম করাপ্ট। হাজি সেজে দুইজন মিলে, ইনু এবং রাশেদ খান মেনন, দুইজন গেছিল হজ করতে। কিন্তু হজ করে এসে আরও বেশি করাপশন করেছে। এত করাপশন করেছে যে শেখ হাসিনা নিজেও তো এটা অ্যাকসেপ্ট করতে পারেন নাই। মন্ত্রণালয় গেছে দুইটারই। চরম করাপ্ট। আপনি যেদিকে তাকাবেন এই প্রজন্ম ভয়ঙ্কর করাপশন। স্বাধীনতার পরে আওয়ামী লীগের নেতা নেত্রীরা লুটে পটে খেয়েছে, বঙ্গবন্ধু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি। বঙ্গবন্ধু হতাশা প্রকাশ করেছেন বারবার নিজের দলের লুটারাদেরকে দেখে। শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকেই আওয়ামী লীগের এই করাপ্ট লোকরাই হত্যা করেছে, করেনি? কোন দিকে তাকাবেন? করাপশন নীতি বলতে মানে কিছুই নাই এই প্রজন্মটার। আমাদের প্রতি তারা সবচেয়ে বড় অন্যায় করেছে, আমাদেরকে সামনে আসতে দেয়নি। দিয়েছে এই প্রজন্ম? দেয়নি। অর্থাৎ বুইরা প্রজন্ম, শেখ হাসিনা, খালেদা জিয়া, এই প্রজন্মটা, তারা অতি বুইরা মন্ত্রণালয় দিয়ে ভরে ফেলেছে। সমস্ত মন্ত্রণালয় ক্ষমতা ছাড়েই না, মানে কুমির যেমন কামড় দিলে ছাড়ে না, এরাও ক্ষমতা ছাড়তে চায়নি।
মানে কাশি দিলে হাগু করে তাও ক্ষমতা ছাড়ে না। আরে ভাই, আমরাই বুড়ে হয়ে গেছি, দেখেন দাড়ি দুড়ি পেকে গেছে। আমাদের বাপের জেনারেশন, মায়ের জেনারেশন এখনও শাসন করতে চায় দেশ। আলটিমেটলি কী হয়েছে? আমাদের প্রজন্মকে সামনে আসতে দেয়নি তারা নিজস্ব ব্যক্তির স্বার্থে, নিজেদের পোলাপান ক্ষমতায় আসবে এই স্বার্থে। এবং শেষ পর্যন্ত কী হয়েছে জানেন? আমাদেরকে ক্ষমতায় আসতে না দেওয়ার কারণে আমাদের যে সন্তান প্রজন্ম, এই জেনজেড কিন্তু আমাদের সন্তান প্রজন্ম। এই জেনজেড কিন্তু খালেদা জিয়া, শেখ হাসিনার প্রজন্মের নাতি প্রজন্ম। এখন দাদা নানা যদি নাতিকে শাসন করে বা বড় করে ঝামেলা থাকে, বাপকে শাসন করতে দিতে হয়, আমাদেরকে শাসন করতে দেয়নি এই বুইরা প্রজন্ম। এতে কী হয়েছে জানেন? জেনজেড ধ্বংস হয়ে গেছে। কারণ আমাদের বাংলাদেশের অতি বুইরারা কিন্তু যতই লেখাপড়া করার চেষ্টা করুক না, তারা কিন্তু মানে আপ টু দ্য মার্ক থাকে না, বিশ্বের সাথে চলে না। তারা কিন্তু ইন্টারনেট চালাতে পারে না, ইমেল লিখতে পারে না। যত লেখাপড়া করবো দেখবেন যে 90% ইমেল টিমেল বুঝেই না, তাই না? কিন্তু আমরা, আমাদের জেনারেশন এখনও সবচাইতে চালু জেনারেশন। আমরা ছোটোবেলায় সাদা কালো টিভি দেখেছি, মাত্র কয়েক ঘন্টা টিভি হতো। সেখান থেকে আমরা দেখেছি ভিসিআর, কালার টেলিভিশন নেটওয়ার্ক, কালার শুরু হয়েছে আমাদের সময়। এই 80 দশকের গোড়ার দিকে আমরা ছোটোবেলাতে কালার টিভি দেখা শুরু করলাম। তারপর দেখেছি ভিসিআর থেকে দেখেছি ভিএইচএস, তারপরে দেখেছি ফ্লপি ডিস্ক, তারপরে দেখেছি ইন্টারনেট, টানা টানা এরকম করে ইন্টারনেট শুরু হতো। তারপর ওখান থেকে আমরা প্লাজমা টিভি, সোশ্যাল মিডিয়া ইত্যাদি দেখে দেখে আমরা এই প্রজন্মে এসেছি, যেখানে কিনা এআই দেখছি আমরা। আমাদের ভিতরে ধৈর্য আছে, তো জেনারেশনের ভিতরে কোনো ধৈর্য নয়, অস্থির। তাদের সঙ্গে কথা বলতে গেলে দেখবেন যে আপনি কথা বলতে পারবেন না। প্রতি 1 মিনিট পর 30 সেকেন্ড পর কথার মাঝখানে কথা বলবে। অস্থিরতার প্রমাণ। যেমন আপনি মোবাইল হাতে নিয়ে আপনি সারাক্ষণ মানে এই সোশ্যাল মিডিয়া থেকে ওই সোশ্যাল মিডিয়া, এই মেসেজ থেকে ওই মেসেজ, এইখান থেকে ওইখানে যেতে থাকেন। টেলিভিশনে যেমন 300 চ্যানেল এসছে, আপনি কোনোটাই একবারে দেখতে পারেন না। অস্থির প্রজন্ম কোনো একটি চিঠি লিখতে দিলে প্রতি 5 সেকেন্ড পর তারা মোবাইলে হাত দিবে। অস্থিরতা। এই অস্থির জেনারেশনের লেখাপড়ার 12টা বেজেছে। এবং যেহেতু অতি বুড়া জেনারেশন শাসন করেছে দেশ, তারা এদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। বাংলাদেশে তাই এই জেনজেড জেনারেশন ধ্বংস হয়ে গেছে, সবচেয়ে ধ্বংস জেনারেশন জেনজেড জেনারেশন। আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। এই জেনজেড জেনারেশনের মানে এডুকেশন এত বাজে যে এদের যারা মাস্টার্স, তারা আমাদের সময়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলে পাশ করতো না। ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করতো না। তারপরে তো মাদ্রাসা দিয়ে ছাত্রদেরকে দিয়ে ভরে ফেলেছে ইউনিভার্সিটি। দেখেন, আপনার বেসিকটা থাকা দরকার, কারণ ইউনিভার্সিটি হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্বের জীবনে পড়াশোনা আপনাকে করতে হবে। কিন্তু যখন আপনি এডুকেশনের সিস্টেম, যেমন আলিয়া মাদ্রাসা, কালকে আলিয়া মাদ্রাসার এক ছাত্রের সাথে কথা বলছিলাম, সে ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, 1 লাইন ইংরেজি বলতে পারে না। ইংরেজি বলাটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে কি জানেন? কারণ বিশ্বের পড়াশোনার বেশিরভাগ বই ইংরেজিতে। বড় বড় কথা বলে লাভ নেই, আপনি এখনও জাপান হয়ে যান নাই, চায়না হয়ে যান নাই। সুতরাং এই এডুকেশনটা ইংরেজিতে আপনার জানা দরকার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর নাহিদ দেখেন, ওদেরকে দেখেন, এই যে সার্জিস মার্জিস দেখেন, 1 লাইন ইংরেজি বলতে পারে না। কিন্তু ইংরেজি বলাটা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য জরুরি। কারণ যাই বললাম, আমরা এখনও জার্মান হয়ে যাইনি। এই অজুহাত তৈরি করে লাভ নাই। এই জেনারেশনের এডুকেশন সবচেয়ে ভয়ঙ্কর খারাপ। আর বলে, আলিয়া মাদ্রাসার ছাত্র আমাকে বলছিল, ভাই আমাদের সময় আমাদের তো ভূগোল পড়ায়, পরিণতি পড়ায়, ইতিহাস পড়ায়, আমাদেরকে কেমিস্ট্রি, বায়োলজি পড়ায়। আমি কী পড়েছে বলো দেখি? দু একটা প্রশ্ন করলাম, উত্তর দিতে পারে না। ইতিহাস বলে কি জানেন না? আকবর ছিল বাবরের বাপ। বল্লাহে যদি মিথ্যা কথা বলি। এই হচ্ছে এডুকেশনের লেভেলের। আর মাদ্রাসাগুলোতে ইতিহাস পড়ানো, আর ইতিহাসে সমস্ত মুসলমান শাসকরা কী করেছে। কিন্তু নিউট্রাল যে ইতিহাসে পড়াশোনা, যেটা আমরা পড়ে বড় হয়েছি, নাই। পরিণতি, হ্যাঁ, সমাজনীতি কী, পরিণতি কী, উত্তর দিতে পারে না। আর ইংরেজি কথা তো বাদই দিলাম। এরা যখন ইউনিভার্সিটি ঢুকে, বেসিক তো জিরো। যতই অন্যান্য সাবজেক্টে পড়াশোনা করুক না কেন, ইউনিভার্সিটি ঢুকে বেসিক তো জিরো, গোড়ার আন্ডা। সুতরাং এরা যে স্ট্যান্ডার্ডে মানে আপনি পাশ করেছে, আর এত মাশরুম ইউনিভার্সিটি হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি, দেশে এডুকেশন ফাকড আপ। সুতরাং এই জেনারেশনটা সামনে শাসন করলে দেশ, আমাদের প্রজন্মই লাস্ট। আমরা যদি ঠিক না করতে পারি এই জেনারেশনকে, আর আমরা যদি এডুকেশন সিস্টেমটা ঠিক করতে না পারি, আমাদের জেনারেশন উপর দায়িত্ব দিতে পড়েছে, জাতি একেবারে ধ্বংস হয়ে যাবে। এরা যদি ভবিষ্যতে সরকারি কর্মকর্তা হয়, দেশ শাসন করে, ছি 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 ছি, কী যে অবস্থা হবে রে ভাই।
তো আমাদের প্রজন্মের বন্ধুবান্ধবদেরকে বলছি, এটা সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আগের জেনারেশন, আমাদের পিতা জেনারেশনের একটি খারাপ দিক আরেকটা বলে শেষ করবো ভিডিও। সেটা কি জানেন? আমার বন্ধুবান্ধব একমাত্র আমি ছাড়া, শিরিন ছাড়া, আর আপনার নায়করা রাজ্জাকের ছেলে বাপ্পি ছাড়া আমাদের 99% যারা আমাদের বয়সের আশেপাশে সবার ডেট অফ বার্থ ভুল। সবাই বাপরা 3 বছর 4 বছর পর্যন্ত জন্ম হয়েছে গ্রামে, হ্যাঁ, ঢাকাতেও না, জন্ম হয়েছিল গ্রামে, যেখানে কিনা 6-7 বছর বয়সে তখন ক্লাস 1-এ পড়তো, আসিফ নজরুল শুদ্ধ। এরা ধরেন ফর এক্সাম্পল জন্ম লিখেছে কি জানেন? জন্ম হয়েছে কিন্তু 66-এর লাস্টে অথবা 67-এ, এর উপরে না। কারণ স্বাধীনতার সময় এক বছর স্কুল বন্ধ ছিল, কিন্তু তারা লিখবে জন্ম 1970, ম্যাট্রিক পাস করেছে ফর এক্সাম্পল 84। তো 84-এ যদি ম্যাট্রিক পাস করিস, কীভাবে সম্ভব? 10 বছর ক্লাস স্কুলে পড়েছিস, 6-7 মাস ম্যাট্রিক পরীক্ষার আগে একটা বিরতি দিত, তারপর রেজাল্ট 10 আর 1 11, 3 বছরের ক্লাস 1-এ পড়েছিস, জন্মেছিস গ্রামে। কারণ কি জানেন? এই যে ডেট অফ বার্থ দেখবেন আর ম্যাট্রিক দেখবেন, 11 মাইনাস করবেন, বুঝবেন যে মিথ্যুক। কারণ কি, তারা ওই যে 2-1 বছর 3 বছর বেশি সরকারি চাকরি করার লোভ, সন্তান যেন 3 বছর বেশি চাকরি করতে পারে। এতে বোঝা যায় আমার আগের প্রজন্ম দেশটাকে ধ্বংস করে দিয়েছে, স্বার্থপর প্রজন্ম। এবং ভবিষ্যৎ প্রজন্ম ভয়ঙ্কর খারাপ অবস্থা। এডুকেশন বলতে কিচ্ছু নেই। এদের মাস্টার্স পাস আমাদের সময় ইন্টারমিডিয়েট পাস করবে না, কোর্ট আদালত পর্যন্ত খারাপ অবস্থা। কারণ জানে যে উকিলগুলি একটা ড্রাফট করতে পারে, চিল্লায়, কোর্টে চিল্লাবে। কারণ আমি তো ভাই দেখেছিলাম যে সিএমএম কোর্ট বলেন, ওখানে বলেন, মানে চিল্লাচিল্লি যে আর কিছুই না। ম্যাজিস্ট্রেটের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা, চিল্লাচিল্লি হাট বাজার। কারণ চিল্লাচিল্লি করে জিততে হবে। আর্গুমেন্ট করতে বলেন, আর্গুমেন্ট লিখতে বলেন, পারবে না। বড় বড় কথা বলে লাভ নেই। আর কীভাবে পাস করে? ওই যে আমরা যে বললাম আগের প্রজন্ম সিনিয়ররা, যারা বুইরা লয়াররা, ওরা কী করে জানেন? ওই যে কোর্টে জেতার জন্য, ওই যে আইন সমিতির মানে বিভিন্ন সমিতির ভোট পাওয়ার জন্য যাচ্ছে তাই যাকে তাকে মানে আইনের সার্টিফিকেট, বারের সার্টিফিকেটে ঢুকিয়ে দিয়েছে। খালি কোর্টে ঘুরে বেড়ায় শোপিস। বসে লিখতে বলেন, ড্রাফট করতে বলেন, প্লিট করতে বলেন, কিচ্ছু করতে হবে না। এরা ভবিষ্যতে দেশ চালাবে, তাই না? আমাদের জেনারেশন বন্ধুবান্ধবদের বলবো, দোস্ত তোদের দায়িত্ব আছে, যেমনি হোক দেশটাকে বাঁচাইতে হবে আমাদের সবাই মিলে। আমাদের প্রজন্মকে দেশ শাসন করতে হবে। কিন্তু আমরা আবার আগের প্রজন্মের মতো কুবির মতো দাঁত কামড় দিয়ে বসে থাকবো না ক্ষমতা। এদেরকে জানি ক্ষমতা হস্তান্তর করতে পারি দ্রুত, আমরা নতুন লিডারশিপ গড়ে তুলবো এই জেনারেশনের ভেতর থেকে। যেমন ফাইনেস্ট লিডারদেরকে স্বার্থের উপরে উঠে জেনারেশন তৈরি করতে হবে। তারেক রহমানকে বলবো, বন্ধু এমন নেতা তৈরি করো যাতে করে আমরা অতি বুড়া হওয়ার আগে ওদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারি। এবং স্বার্থপরের মতো শুধু নিজের পরিবার থেকেই নেতা খুঁজবো না। আমাদের দেশ বড়। জিয়া রহমান বলে গিয়েছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। এর যেন ভুলে না যাই।